নমস্কার, আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। দেখো, আজ আমি মঙ্গল কাব্যের 10টা এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। তোমাদের পিএসসি সামনে পরীক্ষা, পিএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মঙ্গল কাব্যটা সিলেবাসে আছে। মঙ্গল কাব্যের সব পাঠগুলি আমি দেবো পাঠ পাঠ করে, আজকে 10টা এমসিকিউ। চলো শুরু করে। দেখো, মঙ্গল কাব্যের এমসিকিউ গুলো আলোচনা করার আগে একটুখানি মঙ্গল কাব্য সম্বন্ধে জেনে নাও। 2 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে। দেখো, প্রথমে মঙ্গল কাব্যগুলি কি, কোন সময় উদ্ভব হয় সেগুলি অবশ্যই জানার দরকার। দেখো, মঙ্গল কাব্যগুলি খ্রিস্টীয় 5ম শতক থেকে অষ্টাদশ শতাব্দীর কালসীমায় পৌরাণিক সংস্কারে মজ্জিত হয়ে এটা মজ্জিত হবে মজ্জিত বাংলাদেশের লৌকিক দেবদেবীর বিজয় গাথা ও মহাত্ম বর্ণন কেন্দ্রিক যে আখ্যানমূলক কাব্য তাকে বলা হয় মঙ্গল কাব্য। এটা মঙ্গল কাব্যের একটা সংজ্ঞা। কোন সময়? খ্রিস্টীয় 5ম শতক থেকে অষ্টাদশ শতাব্দীর কালসীমায়। এবার দেখো, এই যে মঙ্গল কাব্যগুলি উদ্ভব হওয়ার কারণ কি, প্রেক্ষাপট কি। দেখো, সেই সময় যে সময়ের কথা বলা হচ্ছে, ওই সময়টাতে ব্রাহ্মণ্যবাদ একটা বিরাট ব্যাপার। মানে হিন্দু সমাজের মধ্যে ব্রাহ্মণরা এমন ভাবে প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছিল, তাদের সমাজের সঙ্গে এই উচ্চ নিচের ভেদাভেদ, এটা একটু শুনতে খারাপ লাগলেও এইটা একটা আমাদের সংস্কৃতির কালো অধ্যায় বলা চলে। হ্যাঁ, ওই সময়টাতে এই তুর্কি আক্রমণ তা তার আগে বা কিছু পরে, এই সময়টাতে ব্রাহ্মণ্যবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল। তাদের মধ্যে এই যে নিম্ন বর্গের মানুষদের মন্দিরে উঠতে দেওয়া হতো না, তারপরে পূজা অর্চনা বা আচার অনুষ্ঠানে ভাগ নিতে দেওয়া হতো না। তার ফলে ওই সব নিম্নবর্গীয় সমাজের মানুষজন নিজেকেও হীনবোধ করত, হীনমন্যতায় ভুগত, এবং এবং নিজেদের সংস্কৃতির সংকট সামনে এসে পড়ায়। তারা অনেক সময় মুসলিম ধর্মে কনভার্ট হয়ে গেছে, খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়ে গেছে। এই যে ভাঙন, সেই ভাঙন রোধ করার জন্য তুর্কি আক্রমণের পরবর্তীতে হিন্দু সমাজের মধ্যে নিম্নবর্ণের বা নিম্নবর্গের লৌকিক দেবদেবীর মাহাত্ম্য বর্ণনকে কেন্দ্র করে এই মঙ্গল কাব্যগুলি গড়ে ওঠে। এবার চলো শুরু করি। তারপর যদি আমরা বুঝতে পেরেছি, এখান থেকে অনেক কিছু কোশ্চেন এখানেও পেয়ে যাবে। দেখো, মঙ্গল কাব্যের পটভূমিকায় কোন জাতির প্রভাব বেশি। দেখো, নিম্ন বর্গীয় মানুষজনের প্রভাব তো বেশি আছে। এবার সেটা কি, দ্রাবিড়, অস্ট্রিক, নর্ডিক, আর্য, কোনটা সঠিক অ্যান্সার হবে? দেখো, এইটা যারা মঙ্গল কাব্যের যারা মঙ্গল কাব্যটা কি, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, কোন কোন জাতির মধ্যে প্রভাব বেশি দেখা যায়। দেখো, এটা অস্ট্রিক জাতির প্রভাব বেশি, কারণ ওরাও ভিল, মুন্ডা এইসব জাতির মধ্যে এই দেবদেবের প্রচলন বেশি ছিল। তামিল ভাষায় মঙ্গল শব্দের অর্থ কি? দেখো, তামিল ভাষায় মঙ্গল শব্দের অর্থ কি, এটা একটা ভালো কোশ্চেন। কল্যাণ, শুভ, বিবাহ, না শব্দ? দেখো, মঙ্গল শব্দের অর্থ তামিল ভাষাতে বিবাহ, এটা সঠিক অ্যান্সার। আর বাংলাতে মঙ্গল শব্দের অর্থ কল্যাণ, এটা বাংলায় বাংলায় শুভও হবে। তাই এটা সবগুলি হবে না, সঠিক অ্যান্সার হবে বিবাহ। তোমরা দেবেশ আচার্য স্যারের বইটাতে এইটা পেয়ে যাবে। গঠন শৈলীর দিক থেকে মঙ্গল কাব্যের কয়টি ভাগ? দেখো, গঠন শৈলীর দিক থেকে মঙ্গল কাব্যের ভাগ দুটি, তিনটি, চারটি, পাঁচটি। দেখো, সঠিক অ্যান্সার চারটি। গঠন শৈলীর দিক থেকে কি কি ভাগ আছে? প্রথমে ওই যে বন্দনা খণ্ড, 1 নম্বরে আছে বন্দনা খণ্ড। বন্দনা। 2 নম্বরে আত্মবিবরণী বা গ্রন্থোত্তরের কারণ। কারণ। 3 নম্বরে দেবখণ্ড। 4 নম্বরে নরখণ্ড।
দেখো এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ খণ্ড হচ্ছে নরখণ্ড, এটাই শ্রেষ্ঠ খণ্ড। হ্যাঁ, এটা মনে রাখবে। চৌত্রিশা কি? ক থেকে হ পর্যন্ত 34 বর্ণের প্রত্যেক বর্ণকে পংক্তির আদ্য বর্ণ রূপে ব্যবহার করে দেবদেবী কর্তৃক নায়কের স্তবগান। দেখো এই 34 সাথে কি হয়, 34টা অক্ষর, ওই যে ক থেকে হ পর্যন্ত, এটা প্রত্যেকটা বর্ণই মানে ক দিয়ে, খ দিয়ে, গ দিয়ে প্রত্যেকটা বর্ণকে প্রথম অক্ষর রূপে, মানে পংক্তির প্রথম অক্ষর রূপে বর্ণিত হয়। তাহলে এটা উত্তর না, ক থেকে ম পর্যন্ত 34 বর্ণের প্রত্যেক বর্ণকে পংক্তির আদ্য বর্ণ রূপে ব্যবহার করে, এই বাকিটা সব একই। এ না, কর্তৃক দেবদেবী স্তবগান, নায়ক কর্তৃক দেবদেবী স্তবগান, না ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 34 বর্ণের প্রত্যেক বর্ণকে পংক্তির আদ্য বর্ণ রূপে ব্যবহার করে নায়ক কর্তৃক দেবদেবী স্তবগান, না ক থেকে ম পর্যন্ত 34 বর্ণের প্রত্যেক বর্ণকে পংক্তির আদ্য বর্ণ রূপে ব্যবহার করে নায়ক কর্তৃক দেবদেবী স্তবগান। দেখো এখানে ভালো করে লক্ষ্য করে, সব একই লাগবে, স্তবগান স্তবগান, কিন্তু এখানে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে। আমি উত্তরটা বলে দিই, এটা সঠিক অ্যান্সার হবে। এইটা হবে না কিন্তু। দেখো এটা দেবদেবী কর্তৃক নায়কের স্তবগান বলা আছে, এটা তো নায়কের স্তবগান করে না, নায়কই স্তবগানটা করে। তাই নায়ক কর্তৃক দেবদেবী স্তবগান, এটা সঠিক অ্যান্সার। একটুখানি মানে ঘুরিয়ে দেওয়া আছে, কিন্তু অনেকে হয়তো প্রথম অ্যান্সারটা, হয়তো যারা জানো তারা প্রথম অ্যান্সারটাও করতে পারো, কিন্তু প্রশ্নটা এইভাবে টোটালটাই ভালো করে পড়বে। পিএসসি কিন্তু খুব ডিটেলসে কোশ্চেন দেয়, আর এরকম ঘুরিয়ে কোশ্চেন আসতেও পারে, এরকম তো আসছেই, দেখা যাচ্ছে এমএসসি পরীক্ষায় এসছে। তাহলে এরকম না আসার কোনো কারণ নেই। তাই এই 34 অক্ষরটা দেখে ক থেকে হ পর্যন্ত এটা ঠিক মিলে আসলে এটা কিন্তু ভুল হয়ে যাবে, এটাও ভুল আর এটা ভুল। কারণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 34টা বর্ণ হয় না, ক থেকে ম পর্যন্ত এটা স্পর্শ বর্ণ কটা, 25টা। নেক্সট দেখো, তাই নায়ক কর্তৃক দেবদেবী স্তবগান হবে, ক থেকে ম পর্যন্ত 34টা বর্ণই হয়। নেক্সট, মঙ্গল কাব্য অন্য কি নামে পরিচিত? দেখো মঙ্গল কাব্য অষ্টমঙ্গলা, রয়ানী, জাগরণ পালা, না সবগুলি? দেখো সঠিক অ্যান্সার সবগুলি হবে। তাহলে অষ্টমঙ্গলা কি একটু জানি। দেখো এক মঙ্গলবারে শুরু হতো, পরের মঙ্গলবারে শেষ হতো, এক মঙ্গলবার থেকে পরের মঙ্গলবারে শেষ হতো, মানে এই মঙ্গল থেকে এই মঙ্গল পর্যন্ত 8 দিন, তাই একে বলা হয় অষ্টমঙ্গলা। রয়ানী, এই রয়ানী শব্দের অর্থ রজনী। অপভ্রংশ অপভ্রংশ ভাষায় রয়ালী শব্দটি রজনী থেকে এসছে। জাগরণ পালা, জাগরণ পালা, দেখো জাগরণ পালা হচ্ছে রাত জেগে জেগে মনসার গানগুলি বা মঙ্গল কাব্যগুলি গাওয়া হতো, রাত জেগে, রাত জেগে গাওয়া হতো বলে একে বলা হয় জাগরণ পালা। তাই এগুলি সবগুলি হবে 8 দিন গাওয়া হতো, রাত জেগে গাওয়া হতো জাগরণ পালা। আর রজনী শব্দের জন্য রয়ানী, অ্যাকচুয়ালি এটা পূর্ববঙ্গের পরিচিত নাম, পূর্ববঙ্গে প্রচলিত রয়ানী। মঙ্গল কাব্যগুলি কোন ছন্দে রচিত? মিশ্র কলাবৃত্ত, পয়ার ছন্দ, পাদাকলক ছন্দ, না মিশ্র কলাবৃত্ত রীতির পয়ার ছন্দ? দেখো সঠিক অ্যান্সার কোনটা হবে, সঠিক অ্যান্সার হবে মিশ্র কলাবৃত্ত রীতির পয়ার ছন্দ, বা এর অপর নাম পাঁচালী ছন্দ। পাঁচালী ছন্দ, এবার খুব সুর মিলিয়ে মিলিয়ে পড়া হয় এই এই মঙ্গল কাব্যগুলি। আমাদের এখানে মনসা মঙ্গল হয়, আমি দেখেছি, সুন্দর লাগে অভিনয়গুলো। মিশ্র কলাবৃত্ত রীতি আছে, পয়ার ছন্দ দুটোই মিশিয়ে আছে, আর পাতাকলক ছন্দে চর্যাপদ, চর্যাপদ রচিত পাতাকলক ছন্দ। নেক্সট দেখো, মঙ্গল কাব্যে কয়টি ধারা লক্ষ্য করা যায়? দেখো মঙ্গল কাব্যে 3টি, 4টি, 2টি, 1টি। মঙ্গল কাব্যে 3টি ধারা লক্ষ্য করা যায়। কি কি? একটা হচ্ছে পূর্ববঙ্গের ধারা, পূর্ববঙ্গের ধারা। 2 নম্বর পশ্চিমবঙ্গের ধারা। 3 নম্বর
উত্তরবঙ্গ বা কামরূপের ধারা। এটা পশ্চিমবঙ্গ বলতে রাঢ় বঙ্গ হবে, হ্যাঁ, রাঢ়, রাঢ়ের ধারা, ঠিক আছে। কামরূপ। দেখো এই পূর্ববঙ্গে কি আছে, বিজয়গুপ্ত নারায়ণ দেব, রাঢ়বঙ্গে বিপ্রদাস পিপলাই থেকে শুরু করে তন্ত্র, এই বিপ্রদাস পিপলাই, কেতকাদাস প্রেমানন্দ, এরা আছে। সীতারাম দাস, শুধু মনসামঙ্গল নেই নাই, সীতারাম দাস, রামদাস যাদব এরাও আছে। আর উত্তরবঙ্গে কারা আছে, তন্ত্র বিভূতি, রায় বিনোদ, এরা উত্তরবঙ্গের ধারার কবি। তাহলে তিনটি ধারা লক্ষ্য করা যায়, মাথায় রাখবে। মঙ্গল কাব্যের মূল বিশেষত্ব কি? দেখো এখানে মঙ্গল কাব্যের মূল বিশেষত্ব দেবতার মর্তে আগমন, নায়কের বীরত্ব, নায়কের অলৌকিকতা, দেব দেবীর স্তব গান করে পূজা প্রচার। দেখো এখানে মূল বিশেষত্ব বলা আছে, ভালো করে লক্ষ্য করো, এটা দেবদেবের স্তব গান করে পূজা প্রচার হবে। কারণ এখানে এগুলো সব অল্প অল্প লক্ষ্য করা যায়, কিন্তু মূল যেটা সেটা দেবদেবীর স্তুতি গান করে বা স্তব গান করে পূজা প্রচার করে। যে নায়ক সে মর্তে পূজা প্রচারের উদ্দেশ্যে এই দেবদেবীর স্তব গান করে। মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য কি? দেখো মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য কি হবে, দেবদেবীর স্তব গান, ভনিতা ব্যবহার, বারোমাস্যের ব্যবহার, সবগুলি। দেখো মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য তো এখানে মূল কিছু বলেনি, তাই দেবদেবীর স্তব গান তো আমরা দেখেছি আছে, ভনিতারও ব্যবহার আছে, বারোমাস্যেরও ব্যবহার আছে, এটা সবগুলি অ্যান্সার, সঠিক অ্যান্সার। নেক্সট দেখো মঙ্গল কাব্যের মূল খণ্ড কোনটি? দেখো যারা এইটা মানে ক্লাসটা খুব ভালো করে ফলো করছো তারা কিন্তু উত্তরটা একদম দিতেই পারবে, শুধু এই ভিডিওটা দেখে। আমি প্রথমেই কিন্তু প্রথম কোশ্চেনেই বলে দিয়েছি এটার উত্তর। দেখো মঙ্গল কাব্যের মূল খণ্ড বন্দনা খণ্ড, গ্রন্থ উৎপত্তির কারণ, দেবখণ্ড না নরখণ্ড? এটা সঠিক অ্যান্সার নরখণ্ড। এখানেই সব কাহিনী বর্ণিত, মূল কাহিনী, মূল কাহিনী, মূল কাহিনী এখানে বর্ণিত, তাই এটাকেই বলা হয় মূল খণ্ড। দেখো তোমাদের এই 10টা কোশ্চেন মঙ্গল কাব্যের উপর দিলাম। এবার মঙ্গল কাব্য মানে মনসা মঙ্গলের আসবে আলাদা, চণ্ডী মঙ্গলের, ধর্মমঙ্গলের, অন্নদা মঙ্গলের, সব আলাদা আলাদা পার্ট আসবে। তাই তোমরা চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট সেকশনে জানাও তোমাদের কোন পার্টটা ভালো লাগছে লাগছে না, কি যাই হোক অন্য কিছু জানাতে পারো, যে তোমাদের কোন পার্টটা দরকার মঙ্গল কাব্যের, বা কোনো অ্যান্সারে কনফিউশন থাকলে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব যে আমার এফোর্ট, আমার সোর্স কাজে লাগিয়ে সেগুলোকে ঠিক করার। ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। আর একটা কথা বলবো যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এইটুকু অনুরোধ। তাই তোমরা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যাতে আরো বেশি তোমাদের ভিডিও দিতে পারি। ধন্যবাদ সকলকে, ভালো থেকো সকলে।